আজ আমরা আলোচনা করব পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ড। আমরা আলোচনা করেছি পলিটিক্যাল সিস্টেম অফ ইউএসএ, পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে, পলিটিক্যাল সিস্টেম অফ চায়না, পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ড আজ হবে, এবং লাস্ট আর একটা দেশের পলিটিক্যাল সিস্টেম আমরা আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ তার ইউনিকনেস এর কারণেই বলতে পারো, সেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম অফ ফ্রান্স। এই কয়েকটি দেশ মূলত পড়লেই হবে, এর বাইরে আমার মনে হয় না খুব জানার প্রয়োজন আছে খুব বেশি। বাকিগুলো তোমরা নিজেরা স্টাডি করে নিতে পারো, আর বাকি সময় থাকলে আমি পরে করব। বাট নেক্সট ক্লাসে যখন আমাদের পলিটিক্যাল সিস্টেম অফ ফ্রান্স হয়ে যাবে, তারপর আমরা আলোচনা করব বেসিক্যালি পলিটিক্যাল। তারপর আমরা আলোচনা করব, আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে এখনো, যেগুলো সাবজেক্ট সিলেবাসে মেনশন আছে। এগুলো তো সিলেবাসে কোথাও মেনশন নেই, বাট মানে ওই ইয়েতে আছে, মানে বলতে পারো যে কনস্টিটিউশন বলে একটা পার্ট আছে, সেখানে এগুলো রয়েছে, ওর ভেতরে রয়েছে এগুলো। তো যাই হোক, এগুলো হয়ে গেলে আমরা আলোচনা করব। আর দুটো চ্যাপ্টার বাকি থাকবে, সে দুটো চ্যাপ্টার হচ্ছে কম্পারেটিভ পলিটিক্যাল মেথড, যেটা আছে, হ্যাঁ, কম্পারেটিভ পলিটিক্যাল মেথড। সেই মেথডের চ্যাপ্টারটি আলোচনা করব, এবং নেক্সট আরেকটা চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস বলে একটা, পার্টি সিস্টেম অফ ইন কম্পারেটিভ পলিটিক্স বলে আরেকটা চ্যাপ্টার আছে। তো এই চারটে চ্যাপ্টার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? সো এই চারটে চ্যাপ্টার ভালো করে দেখে নেবে। এই চারটে চ্যাপ্টার হয়ে গেলে আমাদের কম্পারেটিভ পলিটিক্স থেকে মোটামুটি সমস্ত কিছু শেষ হবে। তারপরে আমরা আইআর এর পার্টে একটুখানি চলে আসবো। আইআর এর পার্টে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দু একটা চ্যাপ্টার আমি বাদ রেখেছিলাম, তো সেগুলোর দিকে চলে আসবে, এবং যারা নতুন তাদেরকেও ক্লাস লেকচার গুলো শেয়ার করে দেবো, তোমরা একটু নিজেরাও স্টাডি করে নিতে পারবে, বাকি যতক্ষণে আমি হয়তো এগুলো করাবো। যাই হোক, আলোচনায় তাহলে প্রবেশ করি। আজ সেটা হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ড। পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ডে আমরা কি পাচ্ছি দেখো। খুব গুরুত্বপূর্ণ কতগুলো টার্মিনোলজির দিকে ধ্যান দেবে, বারবার এই টার্মিনোলজি গুলো জিজ্ঞেস করে পরীক্ষায়, এগুলোই ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানে আমরা পৃথিবীতে মানে প্রথম যে যখন আমরা মানে কি বলবো পলিটিক্যাল সায়েন্সের আলোচনা যখন শুরু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম এক প্রকার ডিরেক্ট ডেমোক্রেসির কতগুলো লুপহোলস ছিল। এই লুপহোলস গুলো ক্রিটিসাইজ করে আলোচনাটা বেসিক্যালি শুরু হয়েছিল, এবং আমরা কথা বলছি এনশিয়েন্ট পিরিয়ডে, এনশিয়েন্ট গ্রিসের কথা বলছি। তো গ্রিসে আমরা দেখেছি সেই সময় ডিরেক্ট ডেমোক্রেসির একটা প্র্যাকটিস ছিল, যেটা প্লেটো অ্যারিস্টটলের আমলে আমরা দেখেছি। সেই ডিরেক্ট ডেমোক্রেসি আজকের দিনে আর নেই। তোমরা জানো যে সেই সময় 5,000 জনসংখ্যা, ম্যাক্সিমাম হয়তো 5,000 জনসংখ্যা হতে পারে, তার থেকে বেশি জনসংখ্যা থাকলে সেখানে মানে কি বলবো যে সে মানে থাকা উচিত নয় বলে তারা মনে করতো, আমরা দেখেছি সেই সময়। এবং সেই সময়ের নিরিখে দাঁড়িয়ে আমরা ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিসটাকেও তাদেরকে সমালোচনা করতে দেখেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে, আজ থেকে প্রায় 2,500 বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে যতটা বিবর্তন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিসটা সামহাউ কিন্তু পসিবল নয়। তার অন্যতম কারণ হচ্ছে কতগুলো কারণ সেখানে হতে পারে ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস না করার। সেটা হচ্ছে যে যেমন জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেয়ে গেছে, তারপরে ধরে নাও যে টেরিটরির যে একটা আইডিয়া, সেই টেরিটরির আইডিয়াটা অনেকটা এক্সপ্যান্ড করেছে। এই সমস্ত আইডিয়াগুলোর কারণে ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিসটা সম্ভব নয়, পসিবল নয়। বাট একটা সময় ছিল, মানে 2,500 বছর আগের কথা বলছি, তখন কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা হতো, এবং গ্রিসে এটা আমরা দেখেছি। তো আজকের দিনে যেটা বিলুপ্ত হয়ে গেছে, সেটার একটা দেখবে নামমাত্র এখনো কিন্তু একটা দেখবে বিশেষত্ব বা বৈশিষ্ট্য কিন্তু এখনো তোমরা সুইজারল্যান্ডে খুঁজে পাবে, যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি। যদি এটাকে কমপ্লিটলি ডিরেক্ট ডেমোক্রেসি বলা যায় না, কারণ মানে তাদের পুরো দেশের নিরিখে ডিরেক্ট ডেমোক্রেসি বলা যায় না, কারণ বেশিরভাগ রাজ্যেই তাদের, যেগুলোকে সেখানে ক্যান্টন বলা হয়, রাজ্যগুলিকে ওখানে ক্যান্টন বলা হয়, তো বেশিরভাগ ক্যান্টনেই সেখানে দেখবে, যেমন 26টা ক্যান্টন আছে, 26টার মধ্যে 25 মোটামুটি 23-24টা ক্যান্টনেই দেখবে ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার আর সেই ধরনের সিস্টেমটা নেই। একটা দুটো ক্যান্টন রয়ে গেছে যেখানে ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা হয়। তো এগুলো ইউটিউবে গেলে তোমরা এগুলো দেখতে পাবে, বেশ কতগুলো ভিডিও সুইজারল্যান্ডের পাবে, এগুলো বেশ মজাদারও লাগবে তোমাদের, যেভাবে তারা ভোটিং মানে ভোট দিচ্ছে, যেভাবে তারা অপিনিয়ন বিভিন্ন বিষয়ে তারা পলিসি মেকিং এর অপিনিয়ন নিচ্ছে বা ডিসিশন নিচ্ছে, তারপরে দেখবে পলিসি তৈরি করছে, সমস্ত বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট ডেমোক্রেসির একটা প্র্যাকটিস সেখানে আছে। তো যাই হোক, সুইজারল্যান্ডে যেটা একটা সময় মানে অত্যধিক মানে একেবারে বলতে পারো যে এক্সট্রিম লেভেলে গিয়ে ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা হতো, সেই জায়গাটাও আজকে কি হয়েছে যে কিন্তু হারিয়ে যেতে বসেছে, এবং একটা বা দুটো রাজ্যের মধ্যেই এই ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিসটা কিন্তু রয়ে গেছে।
তো এই বিশেষত্বের কারণেও দেখবে, এই বিশেষত্বের কারণে দেখবে সুইজারল্যান্ড কিন্তু অনেক বেশি মানে উন্নতি করেছে দীর্ঘ সময় ধরে ডিরেক্ট ডেমোক্রেসির মতো বিষয়গুলোকে প্র্যাকটিস করতে পারার কারণে। তার সাথে সাথে তাদের সংবিধান, তাদের গণতন্ত্র অনেক পুরনো এবং তারা হিউম্যান রাইটস এ অনেক বেশি ভ্যালুস দেয়, তাদের জনসংখ্যাও কম, তাদের ভূখণ্ডও ছোট। তো সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের হিউম্যান রাইটস এর ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়েছে। হিউম্যান ইন্ডেক্সে তাদের পজিশনটা অনেকটা উন্নত আমরা দেখতে পাবো, বা প্রথম দিকে একেবারে 1-2 র্যাঙ্কে সবসময় এরা কম্পিটিশন করে। সুইজারল্যান্ড এবং সুইডেনের মধ্যে সবসময় দেখবে একটা কম্পিটিশন হয়। তো 1-2 নম্বরের মধ্যে এরা বিলং করে। তো যাই হোক, বেশ কতগুলো বিষয় এদেরকে ইউনিক বানিয়ে রেখেছে, সেগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। এখানে কি বলার চেষ্টা হচ্ছে দেখো, সবার প্রথমে বলা হচ্ছে যে সুইজারল্যান্ড হ্যাজ আ ইউনিক হাইলি ডিসেন্ট্রালাইজ পলিটিক্যাল সিস্টেম। ভালো করে বুঝে নাও, ডিসেন্ট্রালাইজ পলিটিক্যাল সিস্টেম। ডিসেন্ট্রালাইজ কেন বলা হচ্ছে? তার কারণ ইউকে এর মতো এদের সিস্টেমটা নয়। ইউকে তে আমরা দেখলাম যেখানে ইউনিটারি একটা সিস্টেম দেখেছি, এখানে কিন্তু সেই ইউনিটারি সিস্টেমটা নেই। এখানে আমরা দেখেছি যে এটা একটা ফেডারালিজমকে তারা প্র্যাকটিস করে। ফেডারালিজম এরা একটা প্র্যাকটিস করে, এবং এই ফেডারালিজমের বিশেষত্ব হচ্ছে যেগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই খানিকটা সেই রকমেরই, যে তারা হচ্ছে সেখানে এক প্রকার বলতে পারো যে রাজ্যগুলোর হাতে কিছু ক্ষমতা দিয়েছে, বা তাছাড়াও তাদের ছোট ছোট আরো যে অন্যান্য ইনস্টিটিউশন গুলো আছে, মিউনিসিপাল বডিজ যেগুলোকে বলা হয়, সেগুলোকেও তারা পাওয়ার দিয়েছে। এগুলো আমরা ইন্ডিয়াতে দেখতে পাই। ব্রিটিশরা এসে এই ধরনের সিস্টেমকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করিয়েছিল। তো যাই হোক, এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো। তো এই কারণে এটাকে ডিসেন্ট্রালাইজ বলা হচ্ছে, যে পাওয়ার সেখানে সেন্টারের হাতে নেই শুধুমাত্র, এর পাশাপাশি পাওয়ারকে সেখানে ডিসেন্ট্রালাইজ করে রাজ্য এবং রাজ্যের থেকেও সেখানে ডিসেন্ট্রালাইজ করে ছোট ছোট বিভিন্ন যে ইউনিটস গুলো রয়েছে, ইনস্টিটিউশন গুলো রয়েছে, সেই ইনস্টিটিউশন গুলোকেও কিন্তু দেওয়া হয়েছে। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে একটা ফেডারালিজমের ক্যারেক্টারিস্টিক্স তার মানে আছে, বুঝতেই পারছো যে ফেডারালিজমের ক্যারেক্টারিস্টিক্স আছে। ডিরেক্ট ডেমোক্রেসির একটা প্র্যাকটিস আছে, যেটা এক্ষুনি তোমাদের বললাম, যে জনগণ সেখানে ভোট দেয়, জনগণ সেখানে সরাসরি ভোট দেয়, জনগণ সেখানে সরাসরি ডিসিশন গ্রহণ করে বিভিন্ন বিষয়ে, জনগণ সরাসরি সেখানে পলিসি তৈরি করে, জনগণ সরাসরি সংবিধানকে সংশোধন করে, সংবিধান তৈরি করতে পারে, আইন তৈরি করতে পারে। এই সমস্ত বিষয়গুলোতে একটা জনগণ সরাসরি নিজে করতে পারে, তাদের প্রতিনিধিদের মাধ্যমে নয়, বরং তারা নিজেরাই এই উদ্যোগগুলো নিতে পারে। কাউকে সরিয়ে দেওয়ার কথা বলতে পারো, রিকল যেটাকে বলা হয়। তোমাদের প্রিএমবেল পড়াতে গিয়ে আমি 4টে বা 5টা এরকমের টার্মিনোলজির কথা বলেছিলাম। রেফারেন্ডামের কথা বলেছিলাম, রিকলের কথা বলেছিলাম, ঠিক আছে, এবং আরো 2-3টে শব্দ এখন মাথায় আসছে না, টেক্সটের মধ্যে লেখা আছে কোথাও, দেখে বলছি। তো প্রিএমবেল পড়াতে গিয়ে তোমাদের ইউনিট 7 এগুলো আমি বলেছিলাম। তো সেই শব্দগুলোর প্রয়োগগুলো তোমরা দেখবে এখানে হয়, এই দেশটাতে আমরা কিন্তু দেখতে পাবো। তো দেখো এখানে কি বলছে, স্ট্রং ট্র্যাডিশনস অফ পলিটিক্যাল কনসেনসাস, যে রাজনৈতিক একটা সর্বসম্মতির একটা বলতে পারো যে একটা ঐতিহ্য তাদের মধ্যে আছে, যে জনগণ যখন ডিসিশন নেয় বা ডিসিশন যখন নেওয়া হয়, তখন সেখানে সর্বসম্মতিতে ডিসিশন নেওয়া হয়। বেসিক্যালি তার মানে বুঝতেই পারছো যে ডিরেক্ট ডেমোক্রেসির একটা ব্যবস্থা যেহেতু আছে, তো সেখানে সর্বসম্মতির একটা ব্যবস্থাটা অনেকটা বেশি কিন্তু প্র্যাকটিসে নিয়ে আসা যে পসিবল, সেটাও কিন্তু সহজেই বোঝা যায়। The Swiss Federation operates under a semi-direct democratic system. অনেকে এটাকে কমপ্লিট ডেমোক্রেসি বলতে রাজি নয়, সেমি ডিরেক্ট ডেমোক্রেসি বলতে রাজি। তার কারণ তাদের দেশে যেমন রিপ্রেজেন্টেটিভস আছে, মানে তাদের দেশে রিপ্রেজেন্টেটিভস এর পাশাপাশি জনগণকে পাওয়ারও দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে রিপ্রেজেন্টেটিভস থাকে সেটাকে আমরা ডিরেক্ট ডেমোক্রেসি বলতে পারি না, সেটাকে ইনডিরেক্ট ডেমোক্রেসি বলি। আর যেখানে সরাসরি জনগণই সমস্ত ডিসিশন নিয়ে থাকে, সেটাকে আমরা ডিরেক্ট ডেমোক্রেসি বলি। কিন্তু ওই দেশে আমরা দেখতে পাবো দুটোরই বিশেষত্ব আছে, এই কারণে এটাকে সেমি ডিরেক্ট ডেমোক্রেসি সিস্টেম বা ডেমোক্রেটিক সিস্টেম বলা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, মিনিং দ্যাট হোয়াইল ইট হ্যাজ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশনস, দেখো বলে দিয়েছে যে এটা কতগুলো প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান আছে। তেমনি আবার বলছে সিটিজেন্স ফ্রিকুয়েন্টলি পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং থ্রু রেফারেন্ডাম এন্ড ইনিশিয়েটিভ। এই যে রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল, এই সমস্ত টার্মিনোলজিস গুলো বেসিক্যালি ব্যবহার হয় ডিরেক্ট ডেমোক্রেসিকে ডিনোটস করার জন্য, ঠিক আছে। রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, রিকল, এই সমস্ত শব্দগুলো ব্যবহার হয়। এই তিনটে, আরো বোধহয় 1টা বা 2টো শব্দ আছে যেটা আমাদের প্রিএমবেলের মধ্যে আছে। তারপরে দেখো এখানে প্রিএমবেল অ্যানালিসিস করতে গিয়ে সম্ভবত আমরা শব্দগুলো পেয়ে থাকি। যাই হোক, প্লেবিসাইড, রাইট, প্লেবিসাইড। তো প্লেবিসাইডের কথাও আমরা সেখানে পেয়ে থাকি। এই 4টে শব্দকে ভালো করে মাথায় রাখবে, এগুলোর প্রত্যেকটার মিনিং গুলো জানবে, কারণ পরীক্ষায় কিন্তু অলরেডি কোয়েশ্চেন্সটা এই 4টে থেকেই কিন্তু কোয়েশ্চেন্স এসে গেছে, এই 4টে শব্দ থেকেই কোয়েশ্চেন্স এসেছে। তো আমি সেখানে ডিটেলসে তোমাদের ওগুলো ধরে ধরে বলেছি, একবার লিস্ট অফ ক্লাস লেকচার থেকে সেখানে দেখে নিও, দেখবে পাবে। কি বলছে এখানে দেখো, the system is outlined in the Swiss Federation Constitution in 1999, যে 1999 তাদের যে লেটেস্ট সংবিধান, ভালো করে এটা দেখে নাও, তাদের লেটেস্ট সংবিধানের নাম জিজ্ঞেস করতে পারে। তাদের লেটেস্ট সংবিধান হচ্ছে 1999 সালে। সেই 1999 সালের সংবিধানে সেখানে কিন্তু
এই বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে অফকোর্স তাদের লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে, জুডিশিয়াল ব্রাঞ্চেস আছে। তো সেই লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির মধ্যে আবার দেখবে পাওয়ারকে সেখানে ডিস্ট্রিবিউটও করা হয়েছে। ঠিক আছে, পাওয়ার ডিস্ট্রিবিউট, ডিভিশন নয়, পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউট আর ডিভিশনের মধ্যে কেউ একটা বোধহয় কনফিউশন হয় তোমাদের কারো একজনের মধ্যে, এসএমএস করো বারবার, তো দেখে নাও এটা ভালো করে। তো ডিস্ট্রিবিউশন আর ডিভিশনের মধ্যে পার্থক্য আছে। ডিভিশন শব্দটাকে বেসিক্যালি ব্যবহার করা হয় যখন কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করা হয়, তখন সেটাকে ডিভিশন বলা হয়, ভাগাভাগি। আর ডিস্ট্রিবিউশন মানে বন্টন। বন্টন মানে কিছু কাজ লেজিসলেচার করবে, কিছু কাজ এক্সিকিউটিভ করবে, কিছু কাজ জুডিশিয়ারি করবে। ঠিক আছে, তো এইরকম ভাবে সরকারেরই কাজ সরকারের 3টা আলাদা ব্রাঞ্চ করবে, তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, বন্টন। আর ডিভিশন মানে হচ্ছে কাজগুলোকে ভাগাভাগি করে দেওয়া, বন্টন নয়, কাজগুলোকে ভাগাভাগি করে দেওয়া, যে এটা হচ্ছে তোমার এখতিয়ারের মধ্যে পড়ে আর এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে, এইরকম। তো এই আর কি। তো এগুলো হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ডিভিশন, যেগুলো সেটাকে ডিভিশন বলা হচ্ছে। যাই হোক, এগুলো ভালো করে দেখে নিও, পার্থক্যগুলো মাথায় রেখো, এগুলোই কিন্তু বারবার জিজ্ঞেস করে। এরপরে দেখো সুইস কনস্টিটিউশনে বেসিক কতগুলো ফিচার্স আছে, ফিচার্স গুলো দেখে নাও। যে সুইস কনস্টিটিউশন বেসিক্যালি আমরা জানি যে অনেক পুরনো একটা সংবিধান, 1848 সালের দিকে এরা অরিজিনালি এই সংবিধানটিকে গ্রহণ করেছিল। টাইম টু টাইম তারপর তারা অনেক, যেহেতু তাদের ডিরেক্ট ডেমোক্রেসির একটা কনসেপ্ট আছে, তো টাইম টু টাইম তারা অনেকবারই সেটাকে রিফর্ম করেছে। কিন্তু লেটেস্ট তাদের যে ফর্মটা, সেই লেটেস্ট ফর্ম বা রিভাইজ ভার্সন যেটা আমরা, সেটা 1999 সালে, যেটা বললাম উপরে, সেই ফর্মটাকে আমরা দেখে থাকি এবং সেই ফর্মে তাদের দেশ কিন্তু পরিচালিত হয়ে থাকে। তো সেখানে বেসিক্যালি আমরা যে সমস্ত বিষয়গুলো পেয়ে থাকি সেটা হচ্ছে, বা তাদের কনস্টিটিউশনের বিশেষত্বগুলো বলছে যে তারা ফেডারালিজমকে প্র্যাকটিস করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তারা প্র্যাকটিস করে। তাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। রাজ্যগুলিকে ওখানে তোমরা দেখবে যে ক্যান্টনস বলা হয়, তাদের 26টা ক্যান্টনস আছে, তাদের ক্যান্টনস বলা হয়, 26টা তাদের ক্যান্টনস আছে। এবং প্রত্যেকটা ক্যান্টনসেরই দেখবে, যেহেতু ফেডারালিজম, তো প্রত্যেকটা ক্যান্টনসেরই সেখানে বিশেষভাবে তাদের কনস্টিটিউশন আছে, তাদের গভর্নমেন্ট আছে, তাদের জুডিশিয়ারি আছে। আমাদের দেশেও যেটা অনেকটা আমরা দেখে থাকি যে আমাদের দেশের আলাদা কনস্টিটিউশন নেই, একটাই কনস্টিটিউশন আমাদের, সেই কনস্টিটিউশনের মধ্যে আমরা 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 রাজ্যগুলোকে ক্ষমতা 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 ভাগ করে দেওয়া হয়েছে। বাট ওদের আলাদা কনস্টিটিউশন আছে, আলাদা সরকারও আছে, আলাদা তাদের জুডিশিয়ারিও আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো। ডিরেক্ট ডেমোক্রেসির কনসেপ্টটার যদি কথা বলো, তাহলে বললাম যেটা, যে সেখানে জনগণ নিজেই সেখানে ভোট দিতে পারে, জনগণ সেখানে নিজেই ভোট দিতে পারে যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার জন্য, অর্থাৎ কোনো আইন নিয়ে আসতে পারে। ঠিক আছে, কোনো আইন তৈরি করার প্রয়োজন আছে, এই অনুভূতি থেকে তারা কি করতে পারে, উদ্যোগ নিতে পারে, ইনিশিয়েটিভ নিতে পারে। আবার গণভোটের ব্যবস্থা করতে পারে, তারা হয়তো কোনো একটা হয়তো পলিসি ডিসাইড করতে হবে, বা পলিসি বলবো না, কোনো একটা ডিসিশন নিতে হবে। তো সেই ডিসিশনের ক্ষেত্রে হয়তো সেখানে একটা বড় কোনো ডিসিশন নিতে হবে, তাহলে সেখানে রেফারেন্ডামের ব্যবস্থা করে থাকে। যেমন দেখবে এই দেশের বাইরে দেখবে যেখানে রেফারেন্ডাম শব্দটি খুব বহুল প্রচলিত, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের লেটেস্ট যে রেফারেন্ডামটা হয়েছে সেটা আমরা বেসিক্যালি দেখে থাকি 2020 সালের 31শে জানুয়ারি সম্ভবত, আমি যদি ভুল না হয়, যে তারা ব্রেক্সিট থেকে যখন, মানে ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসলো, তখন আমরা দেখেছি যে সেই বেরিয়ে আসার কারণ হিসেবে, বা বলতে পারো যে কারণ হিসেবে যে গুরুত্বপূর্ণ, মানে বেস হিসেবে যেটাকে তারা মানে 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 বেরিয়ে এসেছে তারা এই যুক্তিতে, যে মানুষ চাইছে না। আর মানুষ চাইছে না, এটা প্রমাণ হয়েছে বেসিক্যালি রেফারেন্ডামের ভিত্তিতে, যেটা 2015 সাল নাগাদ হয়েছিল, 15 কিংবা 17, আমি যদি ভুল না হই, 15 কিংবা 17, একবার দেখে নাও রেফারেন্ডাম কবে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে হয়, চলো দেখে নাও একবার। 15, 16, 17-র মধ্যেও হতে পারে। ডেভিড ক্যামেরন সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইউনাইটেড কিংডমে। তো সেই সময় আমরা দেখেছি যে ব্রিটেনে তখন রেফারেন্ডাম হয়েছে, অর্থাৎ গণভোট হয়েছে। প্রত্যেকটা মানুষের তখন ভোটের অধিকার সুনিশ্চিত করা হয়েছিল, যে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না এটা সুনিশ্চিত করুক, জনগণ নিজেরা ডিসিশনটা নিক। তো জনগণ নিজেরা ডিসিশন নিয়েছে, আমরা দেখতে পেয়েছি 51.8%, আই থিঙ্ক 51.8% ভোটে পক্ষে ভোট পড়েছে যে হ্যাঁ তারা ব্রেক্সিট করবে, অর্থাৎ ব্রিটেন এক্সিট করে আসবে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট করা উচিত বলে তারা অপিনিয়ন দিয়েছে। তো সেখানে আমরা বেশিরভাগ জনগণকেই দেখেছি যারা বয়স্ক লোক, তারা এটার পক্ষে ভোট দিয়েছে। বয়স্ক লোকেরা বেশিরভাগ বয়স্ক রিটায়ার্ড যারা, তারা এইটার পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, সেটা আলাদা একটা কাহিনী। মোটামুটি ভাবে এখানে মাথায় রাখো যে রেফারেন্ডামের গল্পটা হচ্ছে এটাই। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। এই গণভোটের বিষয়টা আমরা এখানে কিন্তু এটা পেয়ে থাকি।
নিউট্রালিটির কনসেপ্টে চলে আসো তাদের দেশে, তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি যখনই তোমরা দেখবে অনেকবার পিওয়াইকিউ তে এই কোয়েশ্চেনটা পাবে তোমরা, ডিরেক্ট ডেমোক্রেসি ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছে, সেখানে তোমরা ডিরেক্ট ডেমোক্রেসি বললেই সুইজারল্যান্ডকে কিন্তু চুজ করবে, চোখ বন্ধ করে ডিরেক্ট ডেমোক্রেসি বললে সুইজারল্যান্ডকে চুজ করবে, এবং একাধিকবার এসেছে, সো কাজে এটা তোমরা পাবে। এবং এগুলোও আসে ইনিশিয়েটিভ, রেফারেন্ডাম, রিকল, তারপরে প্লেবিসাইট, এই যে শব্দগুলো, এই শব্দগুলোও কিন্তু ডান দিক বাঁ দিক দিয়ে মেলাতে দিয়েছে, দিয়ে বলেছে যে কোন দেশের বিশেষত্ব এগুলো। তো এগুলো ভালো করে মাথায় রেখে নাও, যেগুলো আরো দুটো যেগুলো এখানে মেনশন করা নেই সেগুলো হচ্ছে রিকল আর প্লেবিসাইট। রিকল, প্লেবিসাইট, আর একটা হচ্ছে জিও বলে একটা কিছু কোন একটা টার্মিনাল আছে, জিওমেন্ট্রি বলে এই ধরনের একটা কোন টার্মিনোলজি আছে 2016 তো, আচ্ছা। তো জিওমেন্ট্রি বলে এই ধরনের কোন একটা টার্মিনোলজি আছে, আমি এখন ভুলছি, পিওয়াইকিউতেই তোমরা এটা পাবে, আমি পরের দিনই এটা আলোচনা করব। তো যাই হোক, এই মোটামুটি 5টা শব্দ তোমরা সেখানে পাবে, 5টা শব্দ তাদের 5টা শব্দ বেসিক্যালি তাদের নিজেদের দেশের সংবিধানে কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা ফিচার্স বলতে পারো, যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে, সো ভালো করে এগুলো নোট করে নাও। ইনিশিয়েটিভ, রেফারেন্ডাম, রিকল, প্লেবিসাইট আর জিওমেন্ট্রি বলে একটা কোন একটা জেরিম্যান্ডারিং না, তো নেক্সট দিন এটা তোমরা পাবে। নিউট্রালিটি দেখো এখানে কি বলছে, নিউট্রালিটি হচ্ছে এখানে যে তারা এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়, বেসিক্যালি ছেড়ে দাও। সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটাও এখানে এতটা গুরুত্বপূর্ণ নয়, যদিও তাদের লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আছে এবং তাদের মধ্যে সেপারেশন অফ পাওয়ার করা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে এগুলো এতটা মানে নয়, মানে এতটা মানে রিজিড নয়, ইউএসএ তে যতটা রিজিড ততটা নয়। কাজেই সেপারেশন অফ পাওয়ারের যখনই কোনো কনসেপ্ট আসবে, সেপারেশন অফ পাওয়ার যখনই তোমাদের বলবে, তখন চোখ বন্ধ করে কিন্তু ইউএসএ চুজ করবে, ইউএস ছাড়া অন্য কিছু চুজ করবে না, তো ইউএসএই হবে। তো এখানে আছে যদিও, কিন্তু তারপরও আমি এর আগের দিনও তোমাদের ইউনাইটেড কিংডম পড়াতে গিয়েও বলছিলাম, সেখানেও সেপারেশন অফ পাওয়ার ছিল, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যখনই সেপারেশন অফ পাওয়ার আসবে তখনই ইউনাইটেড কিংডম চোখ বন্ধ করে চুজ করে আসবে। তো এখানেও কিন্তু আমি বারবার কথাটা বলছি, যখনই তোমাদের সেপারেশন অফ পাওয়ারের কথা বলবে ইউনাইটেড কিংডমই চুজ করে আসবে। ডিসেন্ট্রালাইজেশনের কথা অলরেডি তোমাদের বললাম, যে সেখানে কতগুলো ক্যান্টনস আছে এবং মিউনিসিপ্যালিটি আছে, তাদের মধ্যে তাদেরকে এখানে এক প্রকার তাদের মধ্যে তাদেরকেও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, তারাও কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে, তারাও তাদের নিজেদের স্বাধীন মতো ডিসিশন নিতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মাল্টিলিঙ্গুয়ালিজম এন্ড কালচারাল ডাইভার্সিটি তাদের দেশের মধ্যেও দেখতে পাওয়া যায়, যে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে অনেকগুলো ভাষা বেসিক্যালি, এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সেখানে তাদের দেশে দেখতে পাওয়া যায়। এবং যেহেতু তারা অনেকটা লিবারালিজমকে প্রমোট করে, তো সেই কারণে একটা সহজ, তাছাড়া তারা মানবাধিকারে যেহেতু অনেকটা উন্নত দেশ, মানবাধিকারের জায়গায় বা হিউম্যান রাইটসে অনেকটা উন্নতি করেছে, তো স্বাভাবিকভাবে প্রচুর বিভিন্ন দেশের মানুষ সেখানে গিয়েও থাকার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়, যে কারণে দেশটাকে ডাইভার্স বানিয়েছে। তো সেখানে বেসিক্যালি তোমরা জার্মান, ফ্রেঞ্চ, ইটালি, রোমান্স এই সমস্ত ভাষার মানুষদের সেখানে তোমরা কিন্তু পাবে। যাই হোক, গুরুত্বপূর্ণ নয় এতটা আমাদের পলিটিক্যাল সিস্টেমের কনটেক্সট থেকে। এখানে চলে আসো এরপর এক্সিকিউটিভের কনটেক্সটে তোমরা এখানে দেখে নাও। এক্সিকিউটিভ আমরা যেটাকে আমরা যখন আমাদের দেশে এক্সিকিউটিভের কথা বলি তখন কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলি, বাংলা এটাকে মন্ত্রী পরিষদ বলার চেষ্টা করি আমরা। তো কাউন্সিল অফ মিনিস্টার্স, তো ওদের দেশে এক্সিকিউটিভ বেসিক্যালি একটা নাম আছে, প্রপার নাম আছে, সেই প্রপার নামটা হচ্ছে, প্রপার নাউন হচ্ছে ফেডারেল কাউন্সিল বলা হয়, ফেডারেল কাউন্সিল, যুক্তরাষ্ট্রীয় পর্ষদ বলা হয়, অর্থাৎ গোটা দেশের সরকারের ভূমিকা যারা পালন করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পর্ষদ, যুক্তরাষ্ট্রীয় সরকারের ভূমিকা যারা পালন করে। তো সেখানে তোমরা দেখবে যে যুক্তরাষ্ট্রীয় সংসদকেই তাদেরকে এক্সিকিউটিভ বডি বলা হয়, এবং এই এক্সিকিউটিভ বডি বেসিক্যালি তোমরা দেখবে যে 7 জন মেম্বার নিয়ে গঠিত হয়, এবং এই 7 জন মেম্বার ফেডারেল অ্যাসেম্বলি বা যেটাকে আমরা পার্লামেন্ট বলি তাদের দেশে, আমাদের দেশে যেটাকে আমরা পার্লামেন্ট বলি, তাদের দেশে সেটাকে বলা হয় ফেডারেল অ্যাসেম্বলি। সেই ফেডারেল অ্যাসেম্বলি বেসিক্যালি তাদেরকে রিক্রুট করে থাকে, বা রিক্রুট না, ইলেক্ট করে থাকে, নির্বাচন তাদের করে থাকে, এবং 4 বছরের একটা টার্মে তাদেরকে নিয়োগ করে থাকে, 4 বছরের টার্মে, ঠিক আছে, 4 বছরের টার্মে নিয়োগ করে থাকে, 4 বছরের টার্মে নিয়োগ করে থাকে। তো এটা তোমরা ভালো করে দেখতে পাবে, এবং 4 বছরের টার্মে তাদেরকে নিয়োগ করে থাকে। তো আমাদের দেশে যেমন দেখবে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, কাউন্সিল অফ মিনিস্টারে মোটামুটি দেখবে 15% মিনিস্টারের কথা বলা হয়েছে, মানে আমাদের টোটাল মানে আমাদের হাউস অফ লোয়ার হাউস, যেটা হাউস অফ হাউস অফ বলছি, লোকসভা যেটাকে আমরা জেনারেলি বলে থাকি, সেই লোকসভার যেমন 15% অর্থাৎ 15% মানে মোট সদস্যের 15% সদস্য বেসিক্যালি মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে, এবং সেই হিসেবে বেসিক্যালি সংখ্যাটা দাঁড়িয়ে যায় প্রায় 88-র মতো। আমরা জানি যে 88-র মতো সংখ্যাটা দাঁড়িয়ে যায় 88। ঠিক একই রকম ভাবে দেখবে আমাদের দেশে যেটা এক্সিকিউটিভ ফর্ম হয় 88 জনকে নিয়ে,
ওদের দেশে কিন্তু এক্সিকিউটিভ ফর্ম হয় 7 জনকে নিয়ে, মাত্র 7 জন, যদিও জনসংখ্যা তাদের ছোট, তাদের দেশ ছোট, এই কারণেই তাদের। তো যাই হোক, তাদের 7 জনকে নিয়ে এটা গঠিত হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের মানে দেশের বিশেষত্ব হচ্ছে এক্সিকিউটিভের মধ্যে আমাদের এখানে যেমন হচ্ছে 88 জনের মধ্যে একজন যেমন ধরে নাও যে তিনি হচ্ছেন যে তাকে বলা হয় যে অগ্রগণ্য, একটুখানি বাকিদের থেকে একটুখানি তিনি বিশেষ কিছু একটা সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, বা সমতুল্যদের মধ্যে তিনি অগ্রগণ্য, একটু এগিয়ে, অর্থাৎ যাকে আমরা প্রধানমন্ত্রী বলে থাকি। ওদের দেশে অ্যাজ সাচ ওইরকম কোনো প্রধানমন্ত্রীর পোস্ট নেই। ওদের দেশে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে যে হেড অফ দ্য স্টেট, হেড অফ মানে এই কাউন্সিল বেসিক্যালি হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্টের ভূমিকাটা পালন করে থাকে, এবং এই 7 জনের মধ্যে থেকে প্রত্যেক বছর একজন একজন করে তোমরা দেখবে দায়িত্বটি বেসিক্যালি পালন করে থাকে, একজন একজন করে দায়িত্বটি পালন করে থাকে। অর্থাৎ এই বছর ধরে নাও একজন আছে, পরের বছর অন্য একজন থাকবে। তো এবং যখন তারা ডিসিশনস বেসিক্যালি নিয়ে থাকে তখন মেজরিটির ভিত্তিতে তারা ডিসিশনসটা নিয়ে থাকে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে আমাদের দেশে যেখানে 5 বছরের জন্য একজনকেই সেখানে দায়িত্ব অর্পণ করে দেওয়া হচ্ছে, ওদের দেশে সেই রকমের কোনো কনসেপ্ট নেই। প্রত্যেক বছর তাদের কিন্তু এই রকমের তাদের যিনি হেড হবেন সরকারের এবং রাষ্ট্রের তাকে কিন্তু বদল করা হয়। তো বেসিক্যালি এই ধরনের একটা ইউনিক একটা ফিচার্স তাদের পলিটিক্যাল সিস্টেমে আমরা দেখে থাকি। কালেক্টিভ লিডারশিপের কথা এই কারণেই বলছি কারণ 7 জনই এখানে তাদের এই যে কাউন্সিলর বলা হচ্ছে এদেরকে, তো 7 জনই এখানে কিন্তু রেসপন্সিবল সরকারের যত সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলোকে পরিচালনা করার জন্য। এবং এইখানে বলেই দিয়েছে দেখো যে দেয়ার ইজ নো সিঙ্গেল লিডার, যেখানে কোনো একজন এখানে কিন্তু নেতা নেই। আমাদের দেশে যেমন একজন নেতা থাকেন তাকে আমরা প্রধানমন্ত্রী বলে থাকি, ওদের দেশে এই রকমের কোনো প্রধানমন্ত্রী, বা আমেরিকাতে যাকে আমরা রাষ্ট্রপতি বলে থাকি, এখানে কিন্তু ওই ধরনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নেই। এখানে 7 জনকেই এখানে যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সমবেতভাবে ডিসিশনটা নিয়ে থাকে, মেজরিটির ভিত্তিতে তারা ডিসিশনটা নিয়ে থাকে, যদিও একজন নামমাত্র থাকে, এক্সিকিউটিভ হিসেবে একজন থাকে, এবং যিনি থাকেন বেসিক্যালি তাকে আমরা এখানে প্রেসিডেন্ট বলে থাকি। তো এখানে আমরা তাকে প্রেসিডেন্ট অফ দ্য সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। বেসিক্যালি তোমরা দেখবে এই প্রেসিডেন্সিটা দেখবে এখানে একটা নামমাত্র একটা পোস্ট, কিন্তু দেখবে বেসিক্যালি 7 জনই দেখবে সেখানে এই ডিসিশনস গুলো নিয়ে থাকে। তো এখানে এই কাউন্সিলর 7 জন কাউন্সিলরের মধ্যে থেকেই দেখবে একজন প্রেসিডেন্টের ভূমিকাটি পালন করে থাকে, এবং তিনি বেসিক্যালি কি করে থাকেন, তিনি বেসিক্যালি সমস্ত দায়িত্বগুলো সম্পাদন করে থাকেন, বা কমিউনিকেশনস গুলো বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে তিনি কিন্তু করে থাকেন। মানে পলিটিক্যালি যদি বলো, তাহলে পলিসি ইমপ্লিমেন্টেশনের কথা যদি বলো, তাহলে তাদের নিজেদের অফকোর্স তাদের ফেডারেল ল আছে, তাদের ম্যানেজেস ফরেন, তাদের হচ্ছে কি বলবো যে কাউন্সিল যে আছে সেই কাউন্সিল হচ্ছে বিভিন্ন যে ফেডারেল ল গুলো আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আইনগুলো তৈরি হলো পার্লামেন্টে যেটা তৈরি হয় সেই আইনগুলোকে তারা ইমপ্লিমেন্ট করার কাজটার বা দায়িত্বটা এই কাউন্সিলের উপরে থাকে। যেহেতু এক্সিকিউটিভ, তাহলে এক্সিকিউটিভ মানে এক্সিকিউট করার কাজটাই তাদের থাকবে। এক্সিকিউট বেসিক্যালি কি করবে, তার ল যেগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে, সেটাই সহজ সাধারণ কথা। ল গুলোকে আমরা এখানে এক্সিকিউট করতে দেখি। তাছাড়াও হচ্ছে বিদেশি মানে ফরেন যে সমস্ত রিলেশন, ধরে নাও ভারতের সাথে তারা একটা কোনো চুক্তি করলো, সেই চুক্তিটা কিভাবে হবে, কেন হবে, কিভাবে হবে, এই সমস্ত বিষয়গুলো মোটামুটি ভাবে তারা ডিসাইড করে থাকে। যদিও তাদেরকে সেটা পার্লামেন্টে গিয়ে আবার পাশ করিয়ে নিতে হয় আমেরিকার মতো, আর এখানে আমরা এই সমস্ত বিষয়গুলো তাদেরকে সম্পন্ন করতে দেখতে পাই। এবং তারা হচ্ছে ইন্টারনাল যে সিকিউরিটি, অর্থাৎ আভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও কিন্তু তারা সুনিশ্চিত করে থাকে। তো তারা আভ্যন্তরীণ শুধু নয়, যে এক্সটার্নাল যে তারা নিরাপত্তা তাদের, সেটাও তারা সুনিশ্চিত করে থাকে। অ্যাডমিনিস্ট্রেশনের যদি কথা বলো, তাহলে দেখবে যে এখানে ফেডারেল ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের যেমন ফিনান্স, জাস্টিস, ডিফেন্স, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। আমাদের যেমন ডিপার্টমেন্ট আছে এডুকেশন, ফিনান্স, হেলথ, ওদেরও সেই রকম ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট গুলো হচ্ছে তারা কিন্তু সেখানে সামলানোর কাজগুলোও করে থাকে। তারা এখানে দেখবে যে কনসেনসাস পলিটিক্স, তাদের সেখানে দেখবে যে একটা মানে বলবো যে একটা সর্বসম্মতির ভিত্তিতে ডিসিশন নেওয়ার চেষ্টা করা হয়, যদিও সেখানে সবসময় চেষ্টা থাকে কি যে মেজরিটিটাকে মেনটেন করা। তো যাই হোক, এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়, বাট মোটামুটি ভাবে এই সমস্ত বিষয়গুলো দেখতে পাবে। তো এরপরে চলে আসো লেজিসলেচারের প্রসঙ্গে আসলে আমরা যেটা পাই, তাদের লেজিসলেচারের প্রপার নাউন মানে হচ্ছে তাদের নাম হচ্ছে তাদের ফেডারেল অ্যাসেম্বলি। ইংলিশে বলছে প্রপার নাউন, বাংলায় আমরা এটা বলি যে সরাসরি নাম যেটাকে বলি আমরা। তো এটা হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। আমাদের দেশে আমরা এটাকে পার্লামেন্ট বলে থাকি, আমাদের দেশে লেজিসলেচারকে আমরা পার্লামেন্ট বলে থাকি। আমেরিকাতে এটাকে কংগ্রেস বলা হয়ে থাকে, ব্রিটেনে এটাকে পার্লামেন্ট বলা হয়ে থাকে, আর এখানে সুইজারল্যান্ডে এটাকে ফেডারেল অ্যাসেম্বলি বলা হয়ে থাকে। তাহলে অ্যাসেম্বলি আর কাউন্সিল দুটোর মধ্যে পার্থক্য আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, গুলিয়ে যেন না যায়। অ্যাসেম্বলি মানে হচ্ছে সবার কথা বলা হচ্ছে, আর কাউন্সিল মানে পর্ষদের কথা বলা হচ্ছে। তো পর্ষদ মানে সেখানে 7 জন মেম্বার, আর সভা মানে হচ্ছে সেখানে হচ্ছে যে
গোটা দেশের প্রতিনিধিরা সেখানে থাকবে। এবং তাদের দেশে আমরা এর যদি স্ট্রাকচারটা দেখি, কাঠামোটা যদি দেখি, তাহলে দেখবে তোমরা বাইক্যামেরাল পার্লামেন্ট। এটা তাদের ফেডারেল অ্যাসেম্বলি বাইক্যামেরাল বেসিক্যালি। আমাদের দেশেও যেমন হচ্ছে বাইক্যামেরাল, আমেরিকাতেও বাইক্যামেরাল, ইউকে তেও বাইক্যামেরাল দেখলাম আমরা, শুধুমাত্র ইউনিক্যামেরাল দেখলাম আমরা কোথায় চায়নাতে দেখলাম। এদের দেশে কিন্তু বাইক্যামেরাল, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। বাবা মেঘ ডাকছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা বেসিক্যালি দেখতে পাই। দ্বিকক্ষ বিশিষ্ট বেসিক্যালি আইনসভা আমরা কিন্তু দেখতে পাই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা এখানে বেসিক্যালি দেখতে পাই। ন্যাশনাল কাউন্সিলটাকে বলা হচ্ছে লোয়ার হাউস তাদের। আমাদের এখানে যেটাকে লোকসভা বলা হচ্ছে, ওদের ওখানে সেটাকে ন্যাশনাল কাউন্সিল বলা হচ্ছে। এগুলো ভালো করে মাথায় রেখে পরীক্ষায় জানতে চাই। 200 জন মেম্বার নিয়ে এই কাউন্সিলটা গঠিত হয়, 200 জন মেম্বার, এবং এটা আনুপাতিক হারে তারা কিন্তু পৌঁছায়, অর্থাৎ জনগণের একটা অনুপাতে সেখানে তারা গিয়ে পৌঁছায়। আমাদের দেশেও দেখবে জনগণের অনুপাতের নিরিখে সেখানে কিন্তু সেটা সদস্য সংখ্যা ডিসাইড করা হয়েছে। যদি সেই সংখ্যাটা অনেকটা ইনক্রিজ করে গেছে, এখন ইকুয়ালিটি আর নেই, তো দেখবে ডিলিমিটেশন আবার দেখবে 29 সালের আগে নিশ্চয়ই হবে। তো তখন দেখবে তোমরা আবার হয়তো এটাকে ব্যালেন্স করার চেষ্টা করা হবে। বাট তাদের দেশে কিন্তু এই ধরনের একটা নিয়ম 1999 সালে কিন্তু এসেছে। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একজন এমপি মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যার একটা জনগণকে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা কথা বলতে পারো। এগুলো আমরা বেসিক্যালি সেখানে দেখতে পাই। তো ন্যাশনাল কাউন্সিল যেটা লোয়ার হাউস, সেই লোয়ার হাউস বুঝতে পারছো জনগণের ভোটে সেখানে তার মানে পৌঁছচ্ছে। আর কাউন্সিল অফ স্টেটস যেটাকে বলা হচ্ছে সেখানে, অর্থাৎ রাজ্যসভা আমরা যেটাকে বলি, সেটাকে ওদের দেশে কাউন্সিল অফ স্টেটস বলা হচ্ছে, যেটাকে আপার হাউস বলা হয়। এটা 46 জন মেম্বার্স নিয়ে গঠিত এবং হচ্ছে ক্যান্টনস এর যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে নিয়ে গঠিত। আমাদের রাজ্যসভাও দেখবে রাজ্যের প্রতিনিধি যারা, তাদেরকে নিয়ে গঠিত। এখানেও ঠিক ক্যান্টনস মানে ওদের রাজ্যগুলোরই কথা বলা হচ্ছে। তো ওদের রাজ্যের প্রতিনিধিদের নিয়ে এখানে কিন্তু এটা গঠিত হচ্ছে। এবং প্রত্যেকটা ক্যান্টনসেরই দেখবে এখানে 2 জন করে সদস্য তারা কিন্তু পাঠাতে পারে, ঠিক আছে। এবং হাফ ক্যান্টন যেগুলো, তারা একজনকে পাঠাতে পারে। অর্থাৎ আমেরিকাতে তোমরা দেখলে যে প্রত্যেকটা রাজ্যেরই হচ্ছে 2 জন করে সেখানে প্রতিনিধি পাঠানোর ক্ষমতা আছে রাজ্যসভা, তাদের যে আপার হাউস সেনেট যেটাকে আমরা বলছি সেখানে। কিন্তু তাদের ছোট বড়ের কোনো ডিভিশন করা হয়নি। ছোটও 2 জন পাঠাতে পারবে, বড়টাও বড় কোনো রাজ্যও তাদের 2 জন পাঠাতে পারবে। কিন্তু এখানে কিন্তু একটা তফাৎ করা হয়েছে। বড় ক্যান্টনস সেগুলো বা যেটাকে বলা হচ্ছে ফুল ক্যান্টনস, তারা 2 জন সদস্য পাঠাতে পারবে তাদের আপার হাউসে। আর যেটা হচ্ছে ছোট ক্যান্টনস, যেটা হাফ বলা হচ্ছে, তারা কিন্তু একজনই পাঠাতে পারবে। তো এইরকম ভাবে একটা ব্যালেন্সও করার চেষ্টা করা হয়েছে। তো কাউন্সিল অফ স্টেটস এর এই ধরনের একটা বিশেষত্ব আমরা বেসিক্যালি দেখতে পাই। এদের কি পাওয়ার এবং ফাংশনস কি আছে? পাওয়ার এন্ড ফাংশনস এর মধ্যে সহজ কথা জানো তোমরা, এগুলো সমস্ত দেশেই সমান, একই ধরনের বিষয় আমরা খুঁজে পাই। তো যেহেতু লেজিসলেচার, তার ল ফ্রেম করা, ল তৈরি করাটাই এদের বেসিক কাজ হবে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এবং সরকারের যে সমস্ত কাউন্সিল অফ পর্ষদের যেটা কাজ, ঠিক আছে, এক্সিকিউটিভ কাউন্সিল যেটা, তো এক্সিকিউটিভ কাউন্সিলের বেসিক্যালি যেটা কাজ আমরা দেখলাম, তো সেই কাজ মানে সরকার পরিচালনা করা, দেশ পরিচালনা করা, এটাই তাদের কাজ। তো দেশ পরিচালনা করার জন্য যে বাজেটের প্রয়োজন হয়, তো সেই বাজেটটা বেসিক্যালি এরাই লেজিসলেচারই অ্যাপ্রুভ করে থাকে। আমরা আমাদের দেশে এটা দেখে থাকি এবং পৃথিবীর সমস্ত দেশে এটা দেখতে পাওয়া যায় যে সেখানে লেজিসলেচারই কি করে থাকে, অ্যাপ্রুভ করে থাকে। সরকার আগামী অর্থবর্ষে কত টাকা খরচা করবে এটা বেসিক্যালি তাদের পার্লামেন্টে ডিসাইড করে দেয়। তো এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি, এটা কিন্তু এখানেও কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাবো ইলেকশনস অফ দ্য এক্সিকিউটিভদের যে নির্বাচন, অর্থাৎ ফেডারেল কাউন্সিল যেটা আছে, ঠিক আছে, যেটাকে এক্সিকিউটিভ কাউন্সিল বলছি আমি। তো ফেডারেল কাউন্সিল অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে পর্ষদ আছে, সেই পর্ষদকে তারাই কিন্তু নির্বাচন করে থাকে। অর্থাৎ 7 জন যে সদস্য, এই 7 জন সদস্যকে এরাই নির্বাচিত করে থাকে। এবং তাছাড়াও এই 7 জন সদস্যের এক প্রকার বলতে পারো এখানে একজন যিনি সেক্রেটারি বলতে পারো, যাকে এখানে চ্যান্সেলর বলা হয়, যিনি কি করেন সমস্ত অর্গানাইজেশন গুলোর সঙ্গে একটা কমিউনিকেশন বজায় রাখার চেষ্টা করেন, ভায়া হিসেবে কাজ করেন। আমাদের এখানে যেটাকে সেক্রেটারি পোস্ট বলা হয়, কাইন্ড অফ সেটাই। তো ফেডারেল চ্যান্সেলরের একটা পোস্ট আছে, সেই চ্যান্সেলরকেও তারা কিন্তু এখানে নিয়োগ করে থাকে, নির্বাচিত করে থাকে। তো এগুলো আমরা কিন্তু বেসিক্যালি দেখতে পাই। এছাড়াও তোমরা দেখতে পাবে যে এক্সিকিউটিভ এবং প্রশাসনিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকেও সুপারভাইজ করার কাজগুলো করে থাকে। আমাদের দেশেও এগুলো আমরা দেখতে পাই এবং এগুলো বেসিক্যালি তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কমিটি সিস্টেমের মধ্য দিয়ে আমাদের লেজিসলেচার এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। যেমন স্ট্যান্ডিং বিভিন্ন কমিটি আছে, তো সেই কমিটির মেম্বার্সরা বেসিক্যালি সরকারের উপর নজরদারির ভূমিকাটা পালন করে। তো সুপারভিশনের কাজগুলো তাদের দেশেও আমরা সেখানে দেখতে পাই। এছাড়াও ফরেন পলিসির ক্ষেত্রে বিভিন্ন যে ধরনের ইন্টারন্যাশনাল ট্রিটিস সরকার তাদের করে আসে, অর্থাৎ 7 জন যে বডিটা, 7 জনের যে বডি ফেডারেল কাউন্সিল যাকে বলছি, তারা বিভিন্ন যে চুক্তি বিভিন্ন দেশে গিয়ে করছে। ধরে নাও আজকে ভারতের সাথে তারা একটা কোনো ধরে নাও একটা হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের জন্য কোনো একটা এগ্রিমেন্ট তারা হয়তো করলো। তো
তো বা একটা এডুকেশন নিয়ে কোনো একটা এগ্রিমেন্ট করলো, কারণ যেহেতু তারা এডুকেশন অনেকটাই ইমপ্রুভ করেছে, আমরা হয়তো তাদের সাথে এডুকেশন এর কোনো বিষয় হয়তো শিখতে চাইলাম, তাদের সঙ্গে আমাদের কোনো একটা ট্রিটি হলো, সাইন হলো। তো যদি ট্রিটি সাইন হয় তাহলে সেটা অফকোর্স তাদের নিজেদের দেশে কিন্তু এই লেজিসলেচারে গিয়ে তাদেরকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে, লেজিসলেচারে গিয়ে তাদের অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে, অর্থাৎ ফেডারেল অ্যাসেম্বলি যেটা সেখানে তাদেরকে গিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। এগুলো আমরা বেসিক্যালি দেখতে পাই। এছাড়াও তাদের দেশে যেগুলো গুরুত্বপূর্ণ, যেটা বললাম ইনিশিয়েটিভ এবং রেফারেন্ডাম, যে সেখানে ইনিশিয়েটিভ এবং রেফারেন্ডামের মতো বিষয় সেখানে আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে কি যে পার্লামেন্ট মাস্ট কনসিডার লস প্রপোজড বাই দ্য পিপল থ্রু পপুলার ইনিশিয়েটিভ, অর্থাৎ যে জনপ্রিয় যে সমস্ত পদক্ষেপগুলোর মধ্য দিয়ে জনগণ যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্তগুলোকে এদেরকে কিন্তু পার্লামেন্টকে কিন্তু বিবেচনা করতে হবে, পার্লামেন্টকে বিবেচনা করতে হবে। অর্থাৎ জনগণ বলছে যে তারা নিজেরা কোনো আইন নিয়ে আসবে, জনগণ বলছে কোনো নিজে আইন কোনো সংশোধন করবে, তারা নিজেরা একটা বড় সংখ্যক জনগণের একসঙ্গে সম্মতি দিয়ে তারা এই কথাটা হয়তো বলছে, তাহলে ওই ধরনের বক্তব্যকে বা ইনিশিয়েটিভকে পার্লামেন্টকে কিন্তু বিবেচনা করতে হবে। তো এগুলো বেসিক্যালি তাদের কাজ এবং এগুলো তারা এগুলো খুব ভালোভাবেই করে থাকে। জুডিশিয়ারির কথা যদি আমরা এবার চলে আসি, তাদের অফকোর্স তাদের দেশে জুডিশিয়ারি আছে। তাদের দেশে জুডিশিয়ারিতে জাজেদের সংখ্যা হচ্ছে 38 থেকে 40 জন জাজ নিয়ে গঠিত। তাদের এটাকে ফেডারেল সুপ্রিম কোর্ট বলা হয়। সেই সুপ্রিম কোর্ট বেসিক্যালি সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে থাকে। সর্বোচ্চ হচ্ছে সেখানে তোমরা দেখবে ইন্টারপ্রিটেশনস অফ লস হিসেবেও তার কাজ করে থাকে। অর্থাৎ যে সমস্ত আইন কানুনগুলো তৈরি করা হয়েছে সেই আইন কানুনগুলোর ব্যাখ্যা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, বিশ্লেষণ নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে এটা এক প্রকার গার্জিয়ান হিসেবে সে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। এবং আমরা দেখতে পাবো যে আবেদন করা সর্বোচ্চ আদালত হিসেবে ওটা কাজ করে থাকে। যে কোনো বিষয়ে তুমি বিশেষ করে এখানে বলে দিয়েছে যে সিভিল ডিসপিউট যদি হয়ে থাকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কনফ্লিক্ট যদি হয়ে থাকে এবং কনস্টিটিউশনাল ইস্যুস যদি থাকে, তাহলে তুমি ফাইনাল আপিলটা সেখানে গিয়ে করতে পারো। ঠিক আছে, অর্থাৎ অরিজিনাল জুডিশিয়ানও কিন্তু এই আপিলের মধ্যেই তারা ঢুকিয়ে রেখেছে। লিমিটেড জুডিশিয়াল রিভিউ তাদের আছে। আমাদের দেশে যেমন আমরা একটা জুডিশিয়াল রিভিউ একটা বড় পরিমাণে দেখতে পাই, আমেরিকাতে যেমন এটা আরো অনেকটা স্ট্রং, কিন্তু তাদের দেশে দেখবে কিন্তু জুডিশিয়াল রিভিউটা এত বড় কিন্তু স্ট্রং নয়। তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের দেশে ডিরেক্ট ডেমোক্রেসির ব্যাপারটিকে কিন্তু প্র্যাকটিস করা হয় এবং জনসংখ্যাটাও যেহেতু খুব ছোট, তো জনগণ চাইলে ইজিলি সরকারকে বদলে দিতে পারে, তো কাজেই সরকার নিজের মতো করে তার আইন কানুনগুলো বদল ঘটাতেই পারে। তো সেখানে আর প্রয়োজন পড়ে না এখানে যে বিচারপতিদের বা বিচার ব্যবস্থাকে এতটা হচ্ছে কিন্তু শক্তিশালী বানাতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাই। যাই হোক, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। এরপর চলে আসো ডিরেক্ট ডেমোক্রেসির কনসেপ্ট গুলোতে। ডিরেক্ট ডেমোক্রেসির কনসেপ্টে তোমাদেরকে বললাম যে সেমি ডিরেক্ট ডেমোক্রেসি বেসিক্যালি এটাকে বলা হয়। সেমি ডিরেক্ট ডেমোক্রেসি তার অন্যতম কারণ হচ্ছে এখানে বুঝতেই পারছো যে তাদের দেশে যেটা বললাম যে যেমন তাদের প্রতিনিধিও আছে, অর্থাৎ তাদের পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের প্রতিনিধিও আছে, আবার তেমনি জনগণ চাইলে সরাসরি সেই প্রতিনিধিদেরকে বাইপাস করেও কিন্তু নিজেরা ডিসিশন নিতে পারে। তো কি দেখো কি রকম ভাবে পপুলার ইনিশিয়েটিভ বলা হচ্ছে এটাকে, পপুলার ইনিশিয়েটিভে আমরা কি দেখতে পাচ্ছি? পপুলার ইনিশিয়েটিভে আমরা দেখতে পাচ্ছি যে যদি 1 লাখ জনগণ যদি সিগনেচার ক্যাম্পেইন করে 18 মাসের মধ্যে আর কি, টানা একটা 18 মাসের মধ্যে যদি সিগনেচার ক্যাম্পেইন করে 1 লাখ জনগণ সেখানে যদি কোনো একটা বিষয়কে যদি অর্থাৎ কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে কোনো বিষয় মানে সংবিধানকে তারা যদি সংশোধন করার কোনো প্রস্তাব দেয়, তাহলে সেখানে কিন্তু পার্লামেন্টকে সেই প্রস্তাবকে কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ 18 মাসের মধ্যে টানা 18 মাসের মধ্যে 1 লাখ মানুষ জমায়েত হয়ে বা সিগনেচার দিয়ে যদি পার্লামেন্টকে বলে যে আমরা সংবিধানের অমুক বিষয়টিকে সংশোধন করতে চাইছি, তাহলে পার্লামেন্টকে সেটা কিন্তু কনসিডার করতেই হবে। এই ধরনের বিষয়গুলো তাদের দেশে কিন্তু রয়েছে। এবং 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 আমরা দেখতেই পাচ্ছি বেসিক্যালি যে 1 লাখ মানুষের সিগনেচার মোটামুটি যখন হয়ে যায়, তখন পার্লামেন্ট থেকেই বেসিক্যালি এটা ডিসাইড করা হয় যে তাহলে এখন পদক্ষেপ হচ্ছে কি, তারা নিজেরা সংবিধান সংশোধন করার আগেও বড় পদক্ষেপ নিতে হবে। তাদের হচ্ছে যে একেবারেই গোটা দেশ জুড়ে কি করতে হবে, একটা গণভোটের ব্যবস্থা করতে হবে। গণভোটের ব্যবস্থা করার মধ্য দিয়ে তাহলে সংবিধানটা কি হলে ভালো হয় সেটা ডিসাইড করতে হবে। তো তখন পার্লামেন্ট সেই উদ্যোগগুলো সমস্ত ধরনের উদ্যোগগুলো গ্রহণ করে থাকে। তাহলে সহজ ভাষায় বুঝতেই পারছো যে এটাকেই পপুলার ইনিশিয়েটিভ বলছে। কি বিষয়টা আরো একবার বলছি যে 1 লাখ মানুষ টানা 18 মাসের মধ্যে যদি প্রস্তাব দেয় সংবিধান সংশোধন করার, তাহলে পার্লামেন্টের এই দায়িত্বটি বর্তায় যে পার্লামেন্ট সেখানে কি করবে, যে জাতীয় গণভোটের ব্যবস্থা করে সংবিধান সংশোধনের ব্যবস্থা করবে। তো বেসিক্যালি এটাকেই এখানে পপুলার ইনিশিয়েটিভ বলা হচ্ছে। পপুলার রেফারেন্ডাম কোনটা? পপুলার রেফারেন্ডাম হচ্ছে যে যদি কোনো নতুন আইন তারা নিয়ে আসতে চায়, হয়তো পার্লামেন্টই কোনো আইন নিয়ে এসেছিল বা পার্লামেন্ট আইন নিয়ে আসেনি, তারাই হয়তো নিজেরা নতুন কোন আইন প্রপোজ করছে, তো এটা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে 100 দিন ধরে
ক্যাম্পেইন চলার পর যদি 50,000 মানুষ সেখানে যদি সিগনেচার করে এবং তারা যদি প্রস্তাব করে যে তারা একটা আইন নিয়ে আসতে চাইছে এবং বা একটা অলরেডি একটা মানে পার্লামেন্টের কোনো একটা আইনকে তারা হচ্ছে বদলাতে চাইছে, তাহলে 50,000 মানুষের সম্মতি এখানে যথেষ্ট। সেই সম্মতির ভিত্তিতে তারা কি করতে পারে, সেখানে গণভোটের ব্যবস্থা করতে পারে। তো এগুলো আমরা বেসিক্যালি দেখতে পাবো এবং সেই ভিত্তিতে তারা আইনটাকে রাখবে কি বাতিল করে দেবে সেই সমস্ত বিষয়গুলো সেখানে দেওয়া হয় এবং নেশন ওয়াইড সেখানে কিন্তু এক প্রকার ইলেকশনের ব্যবস্থা করা হয়, গণভোটের ব্যবস্থা করা হয়, এগুলো আমরা জানি। ম্যান্ডেটরি রেফারেন্ডাম কোনটা? ম্যান্ডেটরি রেফারেন্ডাম হচ্ছে এখানে সেটাই, ম্যান্ডেটরি রেফারেন্ডাম বেসিক্যালি হচ্ছে এখানে দেখো সেটাই যেটাকে বলা হচ্ছে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস অর জয়নিং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। যে সাংবিধানিক যদি কোনো তারা সংশোধন নিয়ে আসতে চায়, তো সংবিধানের মধ্যে যদি কোনো পরিবর্তন তারা করতে চায় এবং যদি তারা কোনো আন্তর্জাতিক কোনো সংগঠনে যদি তারা জয়েন করতে চায়, তাহলে আমরা বেসিক্যালি কি দেখতে পাচ্ছি যে ম্যান্ডেটরি রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়, যে তোমাকে করতেই হবে, মানে ম্যান্ডেটরি মানে তোমাকে গণভোটের ব্যবস্থা করতেই হবে, পার্লামেন্ট এই ব্যবস্থাটি করবেই যে সংবিধান সংশোধন করতে চাইছে মানুষ, আন্তর্জাতিক কোনো সংগঠনে যুক্ত হতে চাইছে মানুষ, তাহলে গণভোটের মধ্য দিয়ে এই ডিসিশনটা নিতে হবে। তো এটাকে বলা হচ্ছে ম্যান্ডেটরি রেফারেন্ডাম, অর্থাৎ বাধ্যতামূলক গণভোট। বাধ্যতামূলক গণভোটের মাধ্যমেই কেবলমাত্র এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত বলে তাদের দেশে এই ধরনের বিশেষত্ব গ্রহণ করা হয়েছে। ইম্প্যাক্ট অন ডিরেক্ট ডেমোক্রেসি দেখে নাও এক প্রকার, তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি বেসিক্যালি তাহলে কি হচ্ছে যে যেহেতু ডিরেক্ট ডেমোক্রেসি ব্যবস্থা আছে, জনগণকে যেহেতু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তো জনগণকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সরকার অনেক দায়বদ্ধ হয়ে যায়। আমাদের দেশে যেমন দেখবে সরকার অনেক সময় কি করে, নিজের গাজোয়ারি করে, ছোট্ট কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা নিজেরা গাজোয়ারি করে তারা নিজেদের মতো কাজ করে। কেন? কারণ তারা জানে যে সেখানে কোনো মাঝখানে কোনো ইলেকশন করানো আর পসিবল নয়, আবার সেই 5 বছর পরে গিয়ে ইলেকশন হবে, তার মধ্যে তারা অনেক কিছু দেশের বদলে যাবে একবার আইনটাকে পাস করাতে পারলে, তারা জানে। কিন্তু ওদের দেশে যেহেতু এই ব্যবস্থাগুলো নেই, মানে 5 বছরের কোনো গল্প নেই, তার আগে চাইলেও সেখানে মানুষ গণভোটের ব্যবস্থা করে বা 1 লাখ মানুষ 50,000 মানুষের সম্মতি দিয়ে, ইস্যু ভিত্তিক আর কি, সম্মতি দিয়ে যেহেতু তারা পার্লামেন্টকে আবার ফোর্স ক্রিয়েট করতে পারে সংবিধান সংশোধন করার জন্য, কাজে এখানে সরকার যখন কাজ করে তখন বেসিক্যালি দেখতে পাবে যে সরকার জানে যে আমরা যদি ভুল কিছু করি তাহলে আবার আমাদেরকে একটা ঝামেলা করতে হবে কি, যে মানুষ তো বাধ্যতামূলক ভাবে 1 লাখ সিগনেচার তো পেয়েই যাবে, আর পেয়ে গেলে তখন আমাদের আবার একটা করে নতুন গণভোটের ব্যবস্থা করতে হবে। এটা থেকে বেটার হবে যে জনগণ যেই রকম ভাবে চাইছে সেই রকম ভাবেই সংবিধান নিয়ে আসা, সংবিধান বা আইন কানুন নিয়ে আসা, সেই রকম ভাবেই পলিসি গ্রহণ করা, এগুলোই হচ্ছে তাদের কাজ। তো এগুলো তারা বেসিক্যালি করে থাকে। তো এটা করতে গিয়ে অনেক সময় যেটা করে হয় সেটা হচ্ছে কি, যে ডিরেক্ট ডেমোক্রেসিতে এটা বেসিক্যালি আমরা যখন দেখি তখন আবার একটা নেগেটিভ সাইড হচ্ছে যে সিদ্ধান্তগুলো নেওয়াটা অনেকটা কিন্তু স্লো হয়ে পড়ে, অর্থাৎ দেরি হয়। যেহেতু একটা গণভোটের ব্যবস্থা করা হয়, গণভোটের মধ্য দিয়ে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়, তো সেই সিদ্ধান্তগুলো অনেক সময় দেখা যায় কি যে অনেকটা সময় গড়িয়ে যায়, কারণ একটা গণভোটের ব্যবস্থা করা, তার ফলাফল ঘোষণা করা, এগুলো টাইম টেকিং হয়ে যায় গোটা দেশ জুড়ে সেখানে, এবং অনেক খরচ সাপেক্ষও হয়ে যায় সেখানে। তো এই সমস্ত বিষয়গুলো এখানে এক প্রকার একটা প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে, সেইগুলো আমরা কিন্তু বেসিক্যালি দেখতে পাই। এবং এখনকার দিনে যেহেতু জনসংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তো সেখানে 1 লাখ জনসংখ্যাটাও কিন্তু একটা নামমাত্র জনসংখ্যা। তো চাইলেই সেখানে কোন একটা পলিটিক্যাল পার্টি হয়তো 1 লাখ জনসংখ্যার ভোট ক্যাম্পেইন করেই বারবার তারা হয়তো এই ধরনের কাণ্ড কারখানা করতে পারে, যদিও তাদের দেশে এই ধরনের ঘটনাগুলো খুব কমই ঘটে। পলিটিক্যাল স্টেবিলিটি তোমরা দেখতে পাবে যে সেখানে পোলারাইজেশন গুলো খুব কম হয়, যেহেতু জনগণ অনেক বেশি দায়বদ্ধ, জনগণ যেহেতু ডিসিশন সরাসরি নিতে পারে, কাজে এই পোলারাইজেশনটা হয় না। আমাদের দেশে দেখবে যে কংগ্রেস আর বিজেপি যা করবে বেসিক্যালি এখন সেটাই আমাদেরকে এক প্রকার মেনে নিতে হবে, কিছু করার নেই। যেমন বিশেষ করে ভাষাকে কেন্দ্র করে এই মুহূর্তে একটা গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, দেখতেই পাচ্ছ যে একটা রিজিওনালিজম অত্যধিক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই একদিকে যেমন সোভারেনিটি গ্লোবালাইজেশন যেমন একদিকে আমাদের যেমন হচ্ছে স্টেটের পাওয়ার গুলোকে কমিয়ে দিয়েছে, তেমনি আবার দেখবে রিজিওনালিজমটাকেও বৃদ্ধি পাইয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই রিজিওনালিজমটা বৃদ্ধি পেয়েছে বেসিক্যালি এই কনসেপ্টের দিক থেকেও দেখবে যে ভাষা আন্দোলনগুলো আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, বা আঞ্চলিকতাবাদের ধারণাগুলো আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। যেমন দেখবে এই মুহূর্তে দেখবে সাউথের স্টেটস গুলো তারা বলছে যে তারা, এবং আমরাও বাঙালিরাও, যে হিন্দি আমরা ভাষার ডমিনেশন মেনে নেব না। তো যেটা অনেকটা পুরনো একটা মামলা ছিল, 1950 সালের থেকে সেটা চলে আসছে, মাঝে একটা সমাধানও করা গেছিল। আবার নতুন করে যখন একবার দেখবে যে ভাষা কমিশন তৈরি করেছে এখন নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ দেখবে একটা হোম মিনিস্ট্রির আন্ডারে একটা মন্ত্রক তৈরি করেছে, সেই মন্ত্রকে প্রচুর টাকা দিয়েছে, এবং সেই টাকাতে এখন সেই মন্ত্রক এখন হিন্দিকে
মানে সব ভাষাগুলোকে গুরুত্ব দেবে তারা মুখে বলছে, কিন্তু হিন্দিকে সেখানে গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। তো সেটাকে এক প্রকার হিন্দি ডমিনেশন হিসেবে তারা দেখছে, এবং এই কারণে দেখবে সাউথের রাজ্যগুলো এটা নিয়ে একটা আন্দোলন করছে। এবং দেখবে বিশেষ করে এম.কে. স্ট্যালিন, যিনি এখন তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী, তো করুণানিধির ছেলে, তো তিনি দেখবেন এখন তোমরা যে একটা বড় ধরনের মুভমেন্ট লঞ্চ করার কথা বলছে। তো এগুলো নিয়ে দেখবে আগামী কয়েক বছর দেখবে প্রচন্ড মানে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হবে এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে। তো যাই হোক, এবং ডিলিমিটেশনস যেহেতু এটার ভিত্তিতেও অনেকটা ডিসাইড করে দেবে যে কার রাজনৈতিক ক্ষমতা কতটা হবে, কার অর্থনৈতিক ক্ষমতা কতটা হবে, সেটাও যেহেতু এক প্রকার ডিসাইড করে দেবে। ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার তাতে সেখানে কার কতটা পার্টিসিপেশন হবে, তার কতটা সেখানে শেয়ার থাকবে, সেটাও যেহেতু বিষয় এই হিন্দি ভাষাটাও মোটামুটি এক প্রকার ডিসাইড করে দেবে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে সেটা নিয়ে আগামী দিনে আমাদের দেশের রাজনীতি কিন্তু উত্তাল হবে। যাই হোক, মোটামুটি ভাবে তোমরা বুঝতেই পারছো যে এখানে তারা এই কংগ্রেস এবং বিজেপি, তারা কংগ্রেস শুরু থেকে এটা করে এসেছে এবং বামপন্থীরা এখন এই এবং এখন এসে বিজেপি এটা করার চেষ্টা করছে যে হিন্দিকেই তারা জাতীয় ভাষা হিসেবে এক প্রকার ঘোষণা করা, এবং না করতে পারলেও হিন্দিকে ধীরে ধীরে হিন্দির সফটলি সেটাকে ইনক্রিজ করা, তার পাওয়ারটিকে, এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই বায়নারি থেকে দেখবে আমরা বের করতে পারছি না দেশটিকে, হ্যাঁ, দেশের রাজনীতিকে বের করতে পারছি না। এখন বিষয়টা হচ্ছে এটা এক ধরনের একটা পোলারাইজেশন বলতে পারো, দুটো পোলার তৈরি হয়েছে, আইদার অর এর কনসেপ্টে তোমাকে বিশ্বাস করতে হবে, এবং ঘুরিয়ে ফিরিয়ে হয়তো সেখানে দেখা যাবে যে হিন্দিদেরই লাভ হবে। কিন্তু আমাদের এখানে যখন কিন্তু যদি এখানে জনগণের হাতে যদি ক্ষমতা থাকতো, ডিসিশন থাকতো, তাহলে হয়তো এগুলো নাও হতে পারতো। যে ওদের দেশেও কনসেপ্টটা মোটামুটি ওই রকমই, যে জনগণের হাতে যেহেতু ক্ষমতা আছে, জনগণ চাইলে উদ্যোগ বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে পারে, রেফারেন্ডাম সেখানে করে আবার সমস্ত কিছুকে বদলে দিতে পারে। তাই তাদের পোলারাইজেশনের সংখ্যাটা খুব কম, পলিটিক্যাল পার্টিস গুলো এতটা বেশি পাওয়ারফুল নয় সেখানে। এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু দেখতে পাবে। এইগুলো কতগুলো বিশেষত্ব তাদের দেশে আমরা বেসিক্যালি দেখে থাকি। এই বিশেষত্বগুলো নিয়েই আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল সিস্টেম অফ সুইজারল্যান্ড সেটা কিন্তু গঠিত হয়েছে, এবং এই বিষয়গুলোই তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকেই প্রচুর প্রশ্ন, বিশেষ করে যে শব্দগুলো আমি বললাম, রেফারেন্ডাম, ইনিশিয়েটিভ, প্লেবিসাইড, রিকল, ঠিক আছে, এবং জিওমেন্ড্রিন বা এই ধরনের কোনো একটা শব্দ, এই শব্দগুলো ভালো করে মনে রেখো। ডিরেক্ট ডেমোক্রেসিটাকে মনে রেখো, এবং তাদের হচ্ছে এই কনস্টিটিউশনের লাস্ট অ্যামেন্ডমেন্ট, লাস্ট রিভাইজ ভার্সন 1999 এসেছে, এটা মনে রেখো। 26টা ক্যান্টনস আছে, এটা মনে রাখার চেষ্টা করো। তাদের সেখানে পার্লামেন্টকে তাদের ফেডারেল অ্যাসেম্বলি বলা হচ্ছে, আর তাদের এক্সিকিউটিভকে সেখানে ফেডারেল কাউন্সিল বলা হচ্ছে। তো এগুলো মনে রেখো। তাদের ফেডারেল অ্যাসেম্বলিকে আমরা জানি যে দুটো নামে রাখা হচ্ছে, একটা হচ্ছে দুটো হাউস আছে তার, একটা হচ্ছে লোয়ার হাউসটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল, আর আপার হাউসটা হচ্ছে সেখানে কাউন্সিল অফ স্টেটস। এই জাস্ট বিষয়গুলো মনে রেখো, তাহলেই দেখবে সমস্ত কিছু কমন পাবে। এর বাইরে আর আমার মনে হয় না অন্য কোনো প্রশ্ন এসেছে, এবং যদি কোনো কিছু এসে থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা অফকোর্স সেগুলোকে আলোচনা করব, দেখবে সেগুলো থেকে সব কমন পেয়ে যাবে। তো এই গেল আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু, খুব ছোট্ট করে, এবং যেগুলো আসবে সেগুলোই, খুব গভীরে আমি গেলামও না, দরকারও নেই যাওয়ার, এবং নেই কিছু নতুন কিছু বেরোবে বলে মনে। কারা কারা জয়েন করেছো? তানিয়া, সোহিনী, শ্রেয়া, সায়ন্তন, শাহনাজ, সাবির, রুদ্র, রায়ানা, নাজবুন, মৌপ্রিয়া, মেঘলা, আনসারি, কুতুবুদ্দিন, ঝিলিক, ইপসিতা, একতা, দীপিকা দাস, দীপিকা নাথ, অপর্ণা, বণিক, নন্দিতা। মাস্টার্স স্টুডেন্ট একটাও জয়েন করেনি। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, জিজ্ঞেস করতে পারো। জানার বোঝার কিছু আছে? আমি আপনাকে কয়েকটি স্ক্রিনশট পাঠিয়েছিলাম, আপনি রিপ্লাই করেননি। আচ্ছা, আমি তাহলে দেখবো, দেখে জানাবো তোমাকে। অনেকে পাঠিয়ে রেখেছে, ওগুলো আমি করছি, ওগুলো করছি, বাকিগুলো তোমাদের গুলো করে দেবো। ঠিক আছে, কিছু পাঠিয়ে থাকলে আমি করে দেবো। ওই পাঠিয়েছে কোথায়? ও হ্যাঁ, একটা স্ক্রিনশট পাঠিয়েছে। কিসের? The drafting committee of the Indian Constitution Assembly originally consisted of chairman and 5 members. Chairman of 5 members. কারা কারা ছিল? ড্রাফটিং কমিটিতে কতজন ছিল? টোটাল 7 জন ছিল, আর একজন হচ্ছে চেয়ারম্যান আর 6 জন হচ্ছে আদার্স মেম্বার। তো ওইখানে অ্যানসারটা আলাদা করা আছে, এর জন্য পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি কারেক্ট করে দেবো। নামগুলো মনে করে নিও, এটা বারবার এটা জিজ্ঞেস করে পরীক্ষায়। ঠিক আছে, বারবার জিজ্ঞেস করে। দেখো, এই একটা সই নিয়ে একটা দিয়ে দিয়েছে, রেফারেন্ডাম, রিকল, প্লেবিসাইড, ইনিশিয়েটিভ। ঠিক আছে, আর জিওমেন্ড্রিটা বাদ গেছে, ওটাও দেখে নিও।
ঠিক আছে, আমি এটা প্রিএমবল পড়াতে গিয়ে এগুলো তোমাদের বলেছি, ওখানে আমাদের নোটেও আছে, ওগুলো দেখে নিও। ঠিক আছে, আর কিছু বলো, বল। বলছি দাদা, ফার্স্ট পেপারে আমাদের মেটেরিয়ালস গুলো পাচ্ছি না, ভিডিও গুলো দেখতে পাচ্ছি এবং মক টেস্টও দিচ্ছি, কিন্তু আমরা যেহেতু প্রিভিয়াস কোনো ক্লাসই করিনি তার ফলে মক টেস্টটা দিতে অসুবিধা হচ্ছে। আমি স্যারকে বলেছি, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, আমাদের মেটেরিয়াল এখানে দেবে বলে ও কালেক্টিভলি রেডিও করছে, কথা হয়েছে। ইয়েটা মানে গ্রুপ জয়েনিং এর লিঙ্কটাও দিয়ে রেখেছি, এখন অ্যাকসেপ্ট করেনি, ব্যস্ত থাকে তো, আমি দেখছি। কালকে আবার তোমাদের ক্লাস আছে নাকি? মানডে করে ক্লাস থাকে তো, কোন কোন দুটো দিন? মানডে ওয়েডনেসডে। মানডে আর ওয়েডনেসডে। মানডে ওয়েডনেসডে। ওকে, ভালো। আমি হয়তো মানডে, ওয়েডনেসডে কত তারিখ পড়ছে? ওয়েডনেসডে কত তারিখ পড়ছে? 19 তারিখ। 19 তারিখ। 19 তারিখ তো? 19। ওকে, 17, 18 পরশু দিন। আমি তোমাদের পসিবলি হয়তো 19-20টা না পড়াতে পারি, 18টাও তো তাই হচ্ছে, 18টা 18-19-20টা হয়তো নাও পড়াতে পারি। ঠিক আছে, আমি দেখবো, সিচুয়েশন যদি থাকে তাহলে পড়িয়ে দেব। ঠিক আছে, সিচুয়েশন যদি থাকে আমি তাহলে তোমাদের নয় পড়িয়ে দেব, আর বা অন্য কোনো সময় যদি মর্নিং এর দিকেও যদি সম্ভব হয় আমি নয় পড়িয়ে দেব, কারণ আমি ঝাড়খণ্ডে যাচ্ছি একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। তো এই 3টে দিন আমার ওখানে মানে ওয়ার্কিং সেশনে আমার ইয়ে রয়েছে, পেপার রয়েছে। তো ওয়ার্কিং সেশনে যেহেতু পেপার স্পিকার হিসেবে পেপার আছে, তো সেখানে একটুখানি পড়াশোনা করতে হবে, প্লাস ওখানে ব্যস্তও থাকবো। যদি থাকি তাহলে তো হচ্ছে না, আর যদি না থাকি, যদি সুযোগ পাই সেখানে বসে, সেখানে হোটেলে বসে ক্লাসটা নিয়ে নেবো একটা। ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, দেখবো কোনটা সুবিধা হয়। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক। দাদা বলছি, অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হয়? তোমাকে তো দিয়েছি পিডিএফ, অ্যাপটা ডাউনলোড করার, দেখো। দাদা আমি ওটা করেছি, কিন্তু অ্যাপটা তো ডাউনলোড হয়নি দেখলাম। স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো, স্ক্রিনে ডাউনলোড হয়ে গেছে, ভালো করে দেখো। পিডিএফটা দিয়েছি, ওটা দেখে করে নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ইউআইকিউ গুলো সলভ করে নাও সুইজারল্যান্ড থেকে, দেখে নাও, খুব খুব গুরুত্বপূর্ণ, শুধু পলিটিক্যাল সিস্টেমের কনসেপ্ট থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কনটেক্সট থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে, তো ভালো করে দেখে নাও। চলো, গুড নাইট। গুড নাইট স্যার।